আনন্দ কুটুম যদি বার্গার বিক্রি করতে পারে তাহলে আনন্দ কুটুম সিনেমা বিক্রি করতে পারবে, যদিও দুটো আলাদা আলাদা প্রোডাক্ট। আর কিছু না হোক অ্যাটলিস্ট এখানে আসলে আপনি প্রতিদিনই কোনো না কোনো সিনেমার মানুষের দেখা হয়ে যাবে। জীবন আসলে নিরাপদ কোনো বিষয় নয়। জীবন যে কোনো মুহূর্তে জীবনের সঙ্গে যে কোনো কিছু ঘটে যেতে পারে। 1 মিনিট আগে আমি জীবিত ছিলাম, 1 মিনিট পর আমি লাশ হয়ে যেতে পারি। নির্দিষ্ট মাধ্যম থেকে আরেকটি নির্দিষ্ট মাধ্যমে এসেছি, মানে ধরেন আমি সিনেমা থেকে বিজনেসে এসেছি। আমি সবসময় নিজেকে বলি হচ্ছে আমি হচ্ছে অ্যাক্সিডেন্টাল বিজনেসম্যান আর কি। বিজনেসম্যান লাইফটা বা মনে করেন উদ্যোক্তা লাইফটা তুলনামূলকভাবে টাফ। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, তারপরে হচ্ছে আপনার ইভেন্ট, এই 9 ধরনের সার্ভিস নিয়ে আমরা কাজ করতে শুরু করলাম আর কি। প্রথমত হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে জীবন নিজেই এমন একটা ডিরেক্টর বা নিজেই এমন একজন ড্রাইভার যে আপনাকে ড্রাইভ করে নিয়ে যাবে। সো আমরা সাধারণত মনে করি যে জীবন ড্রাইভ করে নেওয়ার দায়িত্ব আমার, বা আমরা জীবনকে ড্রাইভ করে নিয়ে যাবো, আমি আমার জীবনকে যেমন দেখতে চাই জীবন তেমন হবে। আমার ধারণা এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। জীবন নিজেই একটা বড় ডিরেক্টর, জীবনই ডিসিশন নেবে যে আপনাকে ও কোন পজিশনে রাখবে, ও আপনাকে কোন শ্রেণীতে রাখবে, কোন পজিশনে রাখবে, কোন প্রফেশনে রাখবে, কোন অবস্থায় সে আপনাকে রাখবে আর কি। আপনাকে সে ক্ষুধার্ত রাখবে না আপনাকে সে ভরপেট খাওয়ার ব্যবস্থা করে দেবে। জীবন নিজেই একটা বড় ধরনের ডিরেক্টর আর কি, সে আপনাকে ডিরেক্ট করে নিয়ে যাবে। সো আমার ধারণা হচ্ছে এইটা ঠিক আমার এক্স্যাক্টলি সিদ্ধান্ত নয় যে আমি আজকে কী লিখব। এইটা হচ্ছে আমার জীবন আমাকে এই জায়গাটায় নিয়ে এসেছে বলে আমার মনে হয় আর কি। বা আপনি যদি পরমেশ্বর, প্রকৃতি, আল্লাহ, আপনি যদি পরম শক্তিতে বিশ্বাস করেন আর কি, আমার মনে হয় যে পরম শক্তিরই আসলে ডিরেকশন আর কি। সে ডিরেক্ট করেছে যে আমি আজকে এই জায়গাটা এই অবস্থায় থাকবো আর কি। এইটা একটা ব্যাপার আমার মনে হয় আর কি। হ্যাঁ, যেহেতু মনে করেন আগে আমি অনেক বেশি ফ্রি বার্ড ছিলাম, আমি চাইলে যে কোনো কিছু বলতে পারতাম, কারণ আমার তখন প্রাতিষ্ঠানিক কোনো ভ্যালু ছিল না, প্রাতিষ্ঠানিক কোনো স্ট্রাকচার ছিল না। আমার এখন একটা প্রাতিষ্ঠানিক স্ট্রাকচার আছে, আমার 2টা অফিস আছে, আমার কিছু বিজনেস আছে, আমার যেহেতু প্রাতিষ্ঠানিক একটি স্ট্রাকচার আছে। আমি আর এখন শিল্পী নই। আমি যখন শিল্পী তখন তো আমি ইন্ডিভিজুয়াল কাজ করি, কিন্তু আমি যখন মনে করেন একজন বিজনেসম্যান বা একজন উদ্যোক্তা, তখন আমার একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকে। আর এই প্রাতিষ্ঠানিক রূপের আন্ডারে বা এই সাথে বা এই প্রতিষ্ঠানের আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করে, অনেকগুলো মানুষের রুজি রুটি, ভাবনা চিন্তা, তাদের জীবনযাপন অনেক কিছু নির্ভর করে প্রতিষ্ঠানের প্রতি। প্রতিষ্ঠানের একজন সিনিয়র হিসাবে, ওনার হিসাবে বলছি না, প্রতিষ্ঠানের একজন সিনিয়র কর্মকর্তা বা কর্মচারী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেককে সেফ রাখা, প্রত্যেকের রুজি রুটি নিশ্চিত রাখা। সো আমি যেন এমন কিছু না করি, এমন কিছু না বলি, এমন কোনো রিয়াকশন যেন না দিয়ে ফেলি যেটা অন্যের আরও যে 20 জন বা 25-30 জন আমার সঙ্গে কাজ করছে তাদের রুজি রুটিতে প্রবলেম ক্রিয়েট হয়। কারণ সেটা করার রাইটস আমার নাই, থাকা উচিত না। নির্দিষ্ট মাধ্যম থেকে আরেকটি নির্দিষ্ট মাধ্যমে এসেছি, মানে ধরেন আমি সিনেমা থেকে বিজনেসে এসেছি। সুতরাং যেটা হয়েছে আমাকে বিজনেস সম্পর্কে প্রচুর স্টাডি করতে হয় আর কি। হ্যাঁ, সো যেহেতু আমাকে প্রচুর স্টাডির মধ্যে থাকতে হয় একটা নতুন জিনিস শেখার জন্যে, আমি সবসময় নিজেকে বলি হচ্ছে আমি হচ্ছে অ্যাক্সিডেন্টাল বিজনেসম্যান আর কি। অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমি আসলে বিজনেসে ইনভলভ হয়েছি, মানে লিটারালি অ্যাক্সিডেন্ট। আমি একটা অ্যাক্সিডেন্ট করি, বাইক অ্যাক্সিডেন্ট, তারপর আমার মনে হয় যে আমার বিজনেস করা উচিত আর কি। হ্যাঁ, সো এটা একটি অন্য গল্প আর কি। তো যেহেতু আমি অ্যাক্সিডেন্টাল বিজনেসম্যান আর কি, আমি দুম করে আসলে বিজনেসে ঢুকে পড়েছি। তো স্বভাবতই হচ্ছে আমাকে বিজনেস সম্পর্কে অনেক পড়তে হয়, অনেক কিছু জানতে হয়। সো এইগুলো করতে একটা দিনের একটা বড় সময় চলে যায়। সব মিলে হয় কি যে প্র্যাকটিক্যালি বিজনেসের কাজগুলো করা, অফিসিয়াল কাজগুলো করা, নতুন কিছু পড়ালেখা করা, এগুলো করতে করতে সোশ্যাল ইস্যুস নিয়ে আসলে রিয়াকশন দেওয়ার মতো আর সেই সুযোগ বা ধৈর্যটা থাকে না আমার আর কি। সো সব মিলে এইভাবে ধারাবাহিকভাবে মনে করেন আমার টার্ন হয়ে গেছে। আমার লেখালেখিগুলো, আগে লেখালেখিগুলো যেভাবে ছিল এখন সেভাবে নাই, লেখালেখির প্যাটার্ন চেঞ্জ হয়েছে, টপিক চেঞ্জ হয়েছে, ধীরে ধীরে এইভাবে একটা পরিবর্তন এসেছে। আচ্ছা, উদ্যোক্তা কেন হলাম সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আমি তো মনে করেন পাস আউটের পর প্রায় 2 বছর চাকরি করেছি আর কি। হ্যাঁ, 2 বছর চাকরি করার পর আমার যে ধারণাটা হয়েছে যে আমি আসলে চাকরি ম্যাটেরিয়াল নয় আর কি। হ্যাঁ, জব ম্যাটেরিয়াল নয়। জব ম্যাটেরিয়াল যারা হয় তাদের এক ধরনের জবের প্রতি ডেডিকেশন থাকে, আমার আসলে জবের প্রতি ওই ধরনের ডেডিকেশন ব্যাপারটা নাই আর কি। তো দেখা যাচ্ছে আমি প্রায় হয়তো অফিসে লেট করে ফেলছি, 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা লেট হয়ে যাচ্ছে, কোনো দিন জবে যেতে ইচ্ছা করছে না। এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে মনে করেন আমি যদি জবের মধ্যে যে আন্তঃসম্পর্কগুলো থাকে আমার সিনিয়রের সঙ্গে, জুনিয়রের সঙ্গে আমার এই যে ধরনের যে আন্তঃসম্পর্কগুলো থাকে, এই সম্পর্কগুলো আমি মেনটেন করতে পারছি না এবং এগুলো অনেক বেশি ক্লামজি, অনেক বেশি ন্যারো আর কি। আমার কাছে মনে হচ্ছে এগুলো আমি পারছি না আর কি, আমার দিয়ে হয়ে উঠছে না আর কি।
ওই সময় আমার মনে হলো যে আমার বোধহয় জব করা হবে না, আমাকে ভিন্ন কিছু ভাবতে হবে আর কি। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই যে মনে করেন যে জবে প্রতিদিনই দেরি করে যাচ্ছি বা প্রতিদিনই কোনো না কোনো ভুলভ্রান্তি হচ্ছে এবং সবসময় এক ধরনের গিল্টি ফিল হচ্ছে, এক রকমের চিন্তা হচ্ছে যে না জানি কালকে আমাকে ডেকে বলে দেয় যে তোমার আর আসার প্রয়োজন নাই, তুমি বিদায় হতে পারো। চিন্তা করলাম এই জীবন তো আসলে কোনো সিকিউর লাইফ না। জবটা আমরা কেন করি? এটা সিকিউর লাইফের কথা চিন্তা করে দিই, এটা তো কোনো সিকিউর লাইফ না। আমাকে যে কোনো মুহূর্তে বিদায় করে দিতে পারে, যে কোনো মুহূর্তে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে পছন্দ না হতে পারে, আবার এমন কোনো আনএথিক্যাল কাজ আমার উপরে চাপানো হতে পারে, এবং হয়েছেও তাই, যেটা আমি আসলে করতে রাজি না বা আমার করতে ইচ্ছা করছে না আর কি। হ্যাঁ, এরকম অনেক কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়। আমি ভাবলাম যদি কম্প্রোমাইজই করতে হয় জীবনে, তাহলে নিজের লাইফের সাথে যদি কম্প্রোমাইজ করতে হয়, প্রফেশনের সাথে যদি কম্প্রোমাইজ করতে হয়, তাহলে আমি এই প্রফেশনই করবো না, অন্য কোনো প্রফেশনে যাব। পুরোটাই কম্প্রোমাইজ করি, আংশিক কেন কম্প্রোমাইজ করতে যাব, পুরোটাই কম্প্রোমাইজ করে ফেলি। আরেকটি বিষয় হচ্ছে যে আমি একবার অ্যাক্সিডেন্ট করি বাইক চালাতে চালাতে। অ্যাক্সিডেন্টের পর প্রথম যে থটটা আমার মাথায় আসে, তখন আমার মনে হয় যে জীবন আসলে নিরাপদ কোনো বিষয় নয়। জীবন যে কোনো মুহূর্তে জীবনের সঙ্গে যে কোনো কিছু ঘটে যেতে পারে। 1 মিনিট আগে আমি জীবিত ছিলাম, 1 মিনিট পর আমি লাশ হয়ে যেতে পারি। আমি যে একটা যাত্রা শুরু করেছি, আমি শুটিং স্পট থেকে ফিরছিলাম আমার অফিসে, অ্যান্ড মধ্যপথে আমি আসলে অ্যাক্সিডেন্ট করি, বাইক অ্যাক্সিডেন্ট করি। সো আমার তো নিরাপদে আমার অফিসে ফেরার কথা ছিল আর কি, কিন্তু আমি তো ফিরতে পারলাম না। সো আমি জানি না যে আমি নিরাপদে আজকে বাড়িতে ফিরবো কিনা, আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। কারণ জীবন কখনই কোনো নিশ্চিত কোনো যাত্রা নয়। তো জীবন যদি নিশ্চিত কোনো যাত্রা না হয়, তাহলে আমরা কেন নিশ্চয়তা খুঁজি? নিশ্চয়তা একটা ফেরি টেল বা ইউটোপিয়ান একটা সেন্স। আমরা কেন নিশ্চয়তা খুঁজি? আমরা কেন আশা করি যে আমার একটা নিশ্চিত চাকরি হবে? আমি কেন আশা করছি আমার একটা নিশ্চিত জীবন হবে? এটা তো হবে না কখনোই। জীবন যদি নিশ্চিত না হয়ে থাকে, ফিউচার যদি নিশ্চিত না হয়ে থাকে, তাহলে অনিশ্চিত এই জীবনটাকে নিয়ে খেলতে হবে বা অনিশ্চিত জীবনটার সাথে সন্ধি করতে হবে, অনিশ্চিত জীবনটাকেই আপনাকে আপনার মতো করে চালাতে হবে। তখন আমার কাছে মনে হলো ওকে ফাইন, জীবন যেহেতু নিশ্চিত নয়, অনিশ্চিত একটি বিষয় বা এটা কখনোই নিশ্চিত হবে না, তো লেটস প্লে উইথ ইট। তো আমার মনে হলো যে আমি এটার সাথে এক ধরনের গেমিংয়ের মধ্যে দিয়ে যাবো আর কি। যা করতে ভাল লাগে, যেভাবে করতে ভাল লাগে, যা করতে চেয়েছি আমার লাইফে, আমি লেটস প্লে। সো আমি এরপরে আমার যা ভালো লাগে আর কি, সেইগুলো করা শুরু করলাম আর কি। যে আমার মনে হলো আমি টি-শার্ট, একটা সময় চিন্তা ভাবনা ছিল যে আমি টি-শার্ট বিক্রি করবো এবং টি-শার্ট বিক্রি করে আপনার সেল করবো আর কি। হ্যাঁ, এটা যে বিজনেস ফর্মে দাঁড়াবে বা বিজনেস হবে, এটা আমি আসলে কিছু ভাবিনি। আমার কাছে মনে হচ্ছে আমার যা ভালো লাগে আমি সেটা করবো আর কি। করলাম, ধীরে ধীরে দেখলাম আমরা প্রচুর মানুষ আমাদের টি-শার্ট কিনছে, প্রচুর মানুষ আমাদের টি-শার্ট পছন্দ করছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, প্রচুর অর্ডার পাচ্ছে। এরপর কর্পোরেট কিছু অর্ডার পেতে শুরু করলাম আমরা। এইগুলো নিয়ে ধীরে ধীরে মনে করেন আমরা বিজনেসে ঢুকে পড়লাম আর কি। একটা পর্যায়ে মনে হলো আচ্ছা, এটাকে একটা বিজনেস ফার্ম দেওয়া প্রয়োজন, একটা অফিস করা প্রয়োজন, কিছু এমপ্লয়িজ নেওয়া প্রয়োজন। এগুলো করে আমরা একটা সেট আপ দিতে শুরু করলাম আর কি। কোথাও না কোথাও মনে করেন যে ক্রিয়েটিভ বিজনেসের সাথে আমি খুব অনায়াসে মিশে যেতে পারি আর কি। হ্যাঁ, সো আমি চিন্তা করলাম বিজনেসটাকে কোনোভাবে ক্রিয়েটিভ ওয়েতে করা যায় কিনা। বিজনেসটাও হলো, রুজিরুটির ব্যবস্থাও হলো, ক্রিয়েটিভ যে চাহিদাটা রয়েছে, ক্রিয়েটিভ যে অতৃপ্ত আত্মা রয়েছে, সেটাকেও একটু শান্ত করা গেল, একটু তৃপ্ত করা গেল আর কি। সেই জন্যে আমি চিন্তা করলাম যে আমরা কাজ করতে গিয়ে আমরা কী করতে পারি, কী করার ক্যাপাসিটি আমাদের রয়েছে আর কি, সেইগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করলাম। যেমন ধরুন আমরা টি-শার্ট বানালাম, সো আমরা টি-শার্টে কী করছি, আমরা টি-শার্টের সিনেমার প্রিন্ট করছি, সিনেমার পোস্টার, সিনেমার টপিক, কোটেশন, ক্যামেরা, লাইট ক্যামেরা, নানান কিছু দিয়ে আমরা সিনেমার টি-শার্ট তৈরি করলাম। একসাথে এটা বিজনেস, পাশাপাশি এটা ক্রিয়েটিভ ওয়ার্ক, দুটোই। কারণ আমাকে প্রচুর গ্রাফিক্সের পেছনে সময় দিতে হচ্ছে, প্রচুর। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি খেয়াল করবেন যে যেমন একটা টি-শার্ট ফ্যাশন ডিজাইনিংয়ের অংশ। হ্যাঁ, টি-শার্টের কলারটা কেমন হবে, টি-শার্টের ইয়েটা কেমন হবে, হাতাটা কেমন হবে, সাইজ কেমন হবে, তার স্টিচিংগুলো কেমন হবে, কত ইঞ্চি পরপর হবে, এইগুলো কিন্তু খুব ছোটো বুনন আর কি। হ্যাঁ, এগুলো কিন্তু শিল্প। আমরা খুব উপর থেকে দেখে বিধায় ব্যাপারটা বুঝতে পারি না, কিন্তু আমার কাছে একটা টি-শার্ট বানানোটাকে শিল্প বলেই মনে হয়েছে। ঠিক সিনেমা বানানোর মতোই শিল্প। এটা করে মজা পাচ্ছিলাম আর কি। পরে দেখলাম যে আমরা আর কি করতে পারি। আমরা ইন্টেরিয়রে ঢুকে গেলাম। একটা অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে আমরা ইন্টেরিয়র করা শুরু করলাম। দেখেন, ইন্টেরিয়র একটা সেট ডিজাইনিংয়ের মতো ব্যাপার, যে আপনি একটা হাউস ডিজাইন করেন। সেট ডিজাইন হচ্ছে একটা হয়তো 2 দিন বা 3 দিনের জন্য একটা সেট ডিজাইন করা হয় বা 1 মাসের জন্য ডিজাইন করা। এটা হচ্ছে মোটামুটি 10 বছর 20 বছরের জন্য একটা সেট ডিজাইন করা যায়, যেখানে একদম লিভিং অ্যানিম্যালগুলো, লিভিং কী বলবো, যে মানুষগুলো আর কি, হ্যাঁ, মানে তারা এর মধ্যে দিয়ে ঘুরবে ফিরবে, মানে একদম রিয়েল লাইফ অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলো এর মধ্যে থাকবে আর কি। ঠিক সিনেমার মতো আমার কাছে মনে হচ্ছে। আমি 20 বছরের জন্য একটা সেট রেডি করছি, যেখানে রিয়েল লাইফ অ্যাক্টর অ্যাক্ট্রেস, হিরো হিরোইনগুলো এর মধ্যে থাকবে এবং তারা সেই জিনিসগুলোকে ব্যবহার করবে আর কি।
এবং ওর সঙ্গে তাদের একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে। এবং এর মধ্যে শৈল্পিক প্রচুর উপাদানের প্রয়োজন রয়েছে, একটা থেকে একটা ডিফারেন্ট করার প্রয়োজন রয়েছে, প্রয়োজনীয়তাগুলো ফুলফিল হতে হবে, পাশাপাশি শিল্প থাকতে হবে। এই জিনিসগুলো আমরা আমাদের মতো করে করার চেষ্টা করলাম আর কি। পরবর্তীতে আমার মনে হলো যে আমরা ফুড অ্যান্ড ক্যাটারিং নিয়ে আমরা কাজ করবো আর কি। আমরা একটা রেস্টুরেন্ট দিয়ে ফেললাম আর কি, ঝিলকুটুম। তো আমরা রেস্টুরেন্ট দিতে গিয়ে যেটা দেখলাম, আমরা রেস্টুরেন্টে কীভাবে দিব, রেস্টুরেন্ট তো হাজার হাজার হয় আগে, এমন একটা রেস্টুরেন্ট যেখানে মোটামুটি একটা শিল্পের ছোঁয়া থাকবে। এবং আমার জন্য শিল্প বোঝার সবচেয়ে কাছাকাছি জায়গাটা ফিল্ম যেহেতু, সো আমি ফিল্মটাকে পছন্দ করে নিলাম আর কি। হ্যাঁ, সেট ডিজাইন, কস্টিউম ডিজাইন, তারপরে মনে করেন যে ক্যাটারিং, ফিল্মে তো ক্যাটারিংটাও একটা বড় ব্যাপার। হ্যাঁ, আপনি ফুড, আমরা সেটাকে আমাদের সাথে কানেক্ট করলাম। আমরা ইভেন্টের কাজ করতে শুরু করলাম। একটা পুরো সিনেমার একটা টিম নিয়ে নিই, যখন আপনি যান একটা যাত্রা, যে আপনি সিলেটে গিয়ে শ্যুট করবেন মোটামুটি 10 দিন বা 20 দিনের শ্যুট, তাহলে আপনি বিশাল একটা ইভেন্টকে আপনি ড্রিল করছেন, কে কোথায় ঘুমাবে, কে কী খাবে, কে কখন সেটে আসবে, কে কখন যাবে, ওইটাই তো বেসিক্যালি ইভেন্ট আর কি। আমরা ইভেন্ট নিয়ে কাজ করা শুরু করলাম। এরপরে আমরা অডিও ভিজুয়াল নিয়ে কাজ করা শুরু করলাম, যেহেতু ক্যামেরা, লাইটস, এইগুলো সম্পর্কে আইডিয়া আছে, এই সম্পর্কে আমার পড়ালেখা রয়েছে। সো আমরা বিভিন্ন কর্পোরেটকে গিয়ে বললাম, আমরা আপনাদের বিজ্ঞাপন তৈরি করে দিচ্ছি, আমরা আপনাদের প্রোডাক্টের প্রমোশন করে দিচ্ছি, আমাদেরকে এই জিনিসগুলো দেন আর কি। তো আমরা কি করলাম, যেমন সিনেমার প্রমোশন করতে হয়, আমরা প্রোডাক্টের প্রমোশনকে নিলাম। আমি ব্যাপারটাকে এইভাবে নিলাম, আনন্দ কুটুম যদি বার্গার বিক্রি করতে পারে, তাহলে আনন্দ কুটুম সিনেমা বিক্রি করতে পারবে, যদিও দুটো আলাদা আলাদা প্রোডাক্ট, কিন্তু সে পারবে। সো আনন্দ কুটুম কি আদেও সিনেমা বিক্রি করার যোগ্যতা রাখে কিনা সেটা টেস্ট করার জন্য বার্গার বিক্রিটাকে আমি খুব সিরিয়াসলি নিলাম, বা মনে করেন আমার ফুড বিজনেসটাকে আমি সিরিয়াসলি নিলাম, এবং আমরা মোটামুটি করছি, কতটুকু করছি আপনারাই বলতে পারবেন। তো যেটা হলো যে আমি এটাকে খুব সিরিয়াসলি নিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে মার্কেটিংয়ে একটা ব্যাপার থাকলো, অডিও ভিজুয়াল যেহেতু আমি জানি, সো আমরা কর্পোরেটে অডিও ভিজুয়াল করলাম। ফটোগ্রাফি যেহেতু খুব ইম্পর্টেন্ট পার্ট, আমরা ফটোগ্রাফি নিয়ে কাজ করলাম। গ্রাফিক্স যেহেতু আমাদের সিনেমার ইম্পর্টেন্ট পার্ট, সেগুলোকে নিয়ে আমরা বিজনেস করতে শুরু করলাম আর কি। এর পাশাপাশি এখন নতুন একটা টার্ম খুব প্রচলিত, আইটি। এখন কমিউনিকেশনের একদম ফাস্টেস্ট এবং একদম মডার্ন টুলস হচ্ছে আপনার আইটি। সো আমরা আইটি নিয়ে কোনো ধরনের কাজ করতে পারি কিনা, আমরা আইটি নিয়ে কাজ করতে শুরু করলাম আর কি। এরকম মনে করেন আমরা 9 ধরনের সার্ভিস নিয়ে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, তারপরে হচ্ছে আপনার ইভেন্ট, এই 9 ধরনের সার্ভিস নিয়ে আমরা কাজ করতে শুরু করলাম আর কি। আর ধীরে ধীরে এগোচ্ছে। আমরা খুব শীঘ্রই আমাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমটাকে একটু বড় আকারে দেখতে চাই। আমরা চেষ্টা করছি সেন্ট মার্টিনে একটা রিসোর্ট নেওয়ার জন্য, আমরা চেষ্টা করছি আপনার হবিগঞ্জের যে লেক আছে সেখানে একটা শিপ করার জন্য, মানে একটা বজরাকে লঞ্চ করার জন্য। আমরা বজরার অলরেডি ডিজাইন হয়ে গেছে, বজরা তৈরি হচ্ছে আর কি, মাসখানেকের মধ্যে বজরা নামবে এবং খুব ঘোষণা দিয়েই এটা করবো আর কি। ওখানে আমাদের হচ্ছে। সো ঢাকা থেকে প্রচুর স্টুডেন্ট ওখানে যায়। সো ওরা বজরাতে থাকবে, একটা অন্যরকম ফিল। ওখানে হানিমুন হইতে পারে, ওখানে আপনার সিনেমার শুটিং হতে পারে, ওখানে রিফ্রেশমেন্টের জন্য ঘোরাঘুরি হতে পারে। হ্যাঁ, মানে ঘোরাঘুরির জন্য এমনি মানুষ যায় আর কি। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে কাজ করছি। আর পাশাপাশি আরেকটা নিয়ে কাজের ব্যাপারে কথাবার্তা চলছে, আমি এখনও জানি না কতদূর কী হবে, বাট প্রাইমারি আমরা শুরু করব, পাইলট প্রজেক্ট কিছু শুরু করবো। সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন ফিল্ম ইনস্টিটিউট যেগুলো রয়েছে, ফিল্ম স্কুল যেগুলো রয়েছে, সেইগুলোর সঙ্গে বাংলাদেশের স্টুডেন্টদেরকে কানেক্ট করা, যে আমরা এখান থেকে বিদেশে স্টুডেন্ট পাঠাবো আর কি। ফিল্ম রিলেটেড, কালচার রিলেটেড ইউনিভার্সিটি কলেজগুলোতে, যেমন অনেক স্টুডেন্ট সে ফিল্ম পড়তে চায়, কিন্তু সে জানে না পৃথিবীর কোথায় কোথায় ফিল্মের ভালো স্কুল আছে, বা কোথায় সেখানে অ্যাডমিশন কীভাবে নিতে হয়, কমিউনিকেশন কীভাবে করতে হয়। আমরা ওটাকে গাইড করব এবং ওটাকে আমরা একটা বিজনেস হিসাবে দেখতে চাচ্ছি। যেমন আমি ইন্ডিয়াতে থাকা অবস্থায় আমি প্রচুর মানুষকে গাইডগুলো করেছি, যেটা আগে হয়তো ফ্রি অফ কস্ট করেছি, ওটার জন্য এখন কিছু চার্জ করব, বা এটাকে আরেকটু ফর্মাল ওয়েতে করবো আর কি। সো আমার অলরেডি কথা হচ্ছে ফিউচার মিডিয়া স্কুল, যেটা আমার কলেজ ছিল আর কি, আমার প্রতিষ্ঠান অলরেডি ওরাই আমাকে প্রস্তাব দিয়েছে যে আমরা যেন ফিউচারের জন্য আমরা এখানে একটা বুথ রাখি এবং সেই বুথ নিয়ে আমরা কাজ করি। পাশাপাশি আমাদের হেলথ রিলেটেড একটা প্রজেক্ট নিয়ে কাজ চলছে, এবং আমি খুবই আশাবাদী এই প্রজেক্টটা যদি আমরা কোনোভাবে লঞ্চ করতে পারি, দ্যাট উইল বি দ্য হিউজ। এটা করাটা খুবই ডিফিকাল্ট, বাট আমরা যদি এটা করতে পারি, এটার ক্ষেত্রে যেটা ঘটবে যে বাংলাদেশের হেলথ রিলেটেড যত প্রবলেম আছে আমরা যে ফেস করি, তার 30 থেকে 40% প্রবলেম সলভ হয়ে যাবে, শুধু যদি আমরা এই সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি আর কি। সো আমরা এটার পেছনে কাজ করছি। আমি খুবই আশাবাদী, যদি এটা করা হয় তাহলে মনে হবে জীবনে কিছু একটা করা হলো আর কি। জীবনে হয় না যে কিছু একটা করার পর আপনি অনেক বেশি তৃপ্ত হন, যে না আমি কিছু একটা কন্ট্রিবিউট করলাম আমার সময়ের, আমার পৃথিবীকে। তো এটা একটা বড় ধরনের প্রজেক্ট হবে, এবং এটা করতে পারলে আমি খুব শান্তি পাবো। আমি জানি না এটা হবে কিনা, বাট আমরা চেষ্টা করছি। আমরা এয়ারলাইন্সের প্রতি আমার এক ধরনের ঝোঁক আছে, এয়ারলাইন্স রিলেটেড বিজনেসে যাওয়ার ইচ্ছা আছে, অ্যান্ড সুযোগের অপেক্ষায় আছি। যখন সুযোগ হবে এটা করব, এবং আমি মিডিয়া বিজনেসগুলোও করতে চাই। যেমন প্রডিউসে খুব শীঘ্রই হয়তো প্রডিউস শুরু করব, প্রডিউসের ব্যাপারে এক ধরনের আগ্রহ রয়েছে আমার মনে করেন
আর্কিটেকচারের প্রতি আগ্রহ রয়েছে। সো আমাদের ইন্টেরিয়ার ফার্ম যেটা রয়েছে ওইটাকে আমরা কনভার্ট করে আপনার ল্যান্ড বিজনেস অ্যান্ড কনস্ট্রাকশন বিজনেসের দিকে আমরা নিয়ে যাবো, এরকম আমাদের একটা প্ল্যান আছে। তো সব কিছুর একটা মোটামুটি ফার্দার প্ল্যান আছে আমাদের, এখন দেখা যাক কি ওয়ার্ক করে আর কি। এটার ঠিক নট লাইক দ্যাট যে আমাকে বড় লোক হতে হবে, নট লাইক দ্যাট যে আমাকে, আমার এটা মনে হয় যে আমি যেটা করতে মজা পাচ্ছি ওটা করা এবং ওটাকে একটু সামনে নিয়ে যাওয়া, যার মধ্য দিয়ে আরও প্রায় মনে করেন কিছু মানুষকে যেন ওখানে চাকরির একটা ব্যবস্থা করে দেওয়া যায় আর কি, বা কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া যায়। দ্যাটস ইট। এইটা হওয়ার একটা প্রধান কারণই হচ্ছে ভাইয়া যে যেহেতু আমি কামস ফ্রম ফিল্ম মিডিয়া, সো ক্রিয়েটিভ মিডিয়াতে কী হয় যে আপনাকে প্রচুর আইডিয়ার সাথে কাজ করতে হয়, প্রচুর স্টুপিড আইডিয়া, প্রচুর আইডলস্টিক আইডিয়া, প্রচুর ওয়াও আইডিয়া, নানান কিছুর সাথে আপনি কাজ করবেন। তখন কি হয় যে এই আইডিয়াগুলো ইরেজ হয়, নতুন করে আবার আইডিয়া তৈরি হয়, আগের আইডিয়া থেকে আরেকটু পরবর্তী আইডিয়াটা আরেকটু বেটার হয়। সো আমরা তো বেসিক্যালি আইডিয়া ফিল্ড থেকে আসা, যদি আরেকটু ছোটো করে বলি, আইডিয়া ফিল্ড থেকে আসা আইডিয়া তো আমাদের কাছেই থাকবে, আইডিয়া কার কাছে থাকবে? সো আমাদের কাজ হচ্ছে সেই আইডিয়াগুলোকে আমরা যেটা করতাম আর কি, ধরুন আমরা যখন বিজ্ঞাপন বানিয়েছি বা আমরা যখন নাটক বা সিনেমা করি, আমরা তো প্রচুর আইডিয়া নিয়ে কাজ করি। আমরা যখন বিজ্ঞাপন করেছি, আমরা অন্যের প্রতিষ্ঠান বা অন্যের বিজনেসকে বড় করার জন্য আমাদের আইডিয়াগুলোকে ইউজ করেছে। সেই আইডিয়াটা এখন হচ্ছে আমরা নিজেদের বিজনেসের ক্ষেত্রে আইডিয়াটা ইউজ করবো। এবং আমি একটা বিষয়টাকে, বিজনেসটাকে খুব সিরিয়াসলি এই জন্য নিয়েছি যে যদি কোনোভাবে আমাদের বিজনেসগুলো দাঁড়িয়ে যায়, আমরা যদি যেমন আমার ধারণা আছে আমি 25 সাল পর্যন্ত আমার প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলবো এবং প্রতিষ্ঠানগুলোকে খুব সুইটেবল কিছু মানুষ তৈরি করে তাদের হাতে বিজনেসগুলো ছেড়ে দিয়ে আমি যেন আবার আমার ক্রিয়েটিভ ফিল্ডে ফিরতে পারি, আমি যেন সিনেমা মেকিংয়ের দিকে যেতে পারি এবং 25 সালের দিকে আমি ডিরেকশনে ফিরবো আর কি, এরকম একটা প্ল্যান রয়েছে আমার। তো আমাকে যদি ডিরেকশনে ফিরতে হয় তার আগে আমার রুজি রুটি নিশ্চিত করতে হবে, যেহেতু ডিরেকশন থেকে খুব আর্ন করার সুযোগ নেই আমাদের দেশে। আবার হচ্ছে আমার সারাউন্ডে যারা আছে, যারা আমার সাথে কাজ করছে, তাদেরও একটা ফিউচার আছে, তাদের ফিউচারটাকে সেটেল ডাউন করে আমরা ফার্দার আমাদের কাজের দিকে এগোবো। তো এইগুলো করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে যদি আমরা এই কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি তাহলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারবো। ধরেন আমরা যখন সিনেমা বানাবো, ধরেন একজন বিজনেসম্যান, যে কোনো বড় ফার্মের একজন বিজনেসম্যান চাইলেই সে 50টা 100টা সিনেমা বানিয়ে ফেলতে পারে, তার পক্ষে এটা কোনো কঠিন ব্যাপার না। হ্যাঁ, 50টা 100টা সিনেমা সে প্রডিউস করতে পারে, যে কেউ পারে। ধরেন আপনি যদি বলি বসুন্ধরা গ্রুপ, যদি বলি যমুনা গ্রুপ, ফকির গ্রুপ, হ্যাঁ, যদি বলি ব্যাকসিমকো গ্রুপ, এরা পারে না? এরা চাইলে কি 100টা সিনেমা বানাতে পারে? 100টা সিনেমা বানানো কিন্তু ওদের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু বিষয়টা হচ্ছে ওরা কোনো কারণে হয়তো করছে না বা ইয়ে করবে না। যেমন বেঙ্গল যেটা করছে আর কি, যারা ক্রিয়েটিভ মিডিয়াতে প্রচুর ইনভেস্ট করছে আর কি। সো আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি ফাইন্যান্সিয়ালি রিচ হতে পারি তাহলে আমরা ভালো সিনেমাতেও কন্ট্রিবিউট করতে পারবো, ভালো পেইন্টিংয়ে কন্ট্রিবিউট করতে পারবো, ভালো মিউজিকে কন্ট্রিবিউট করতে পারবো, এবং এটা আমরা করতে চাই আর কি। বিজনেসের থ্রুতেই হোক বা বিজনেসের বাইরে গিয়েই হোক আমরা এই কাজগুলো করতে চাই। সো আমি বিজনেসটাকে খুব সিরিয়াসলি নিয়েছি, কারণ বিজনেসটা যদি হয় তাহলে আমাদের সিনেমাটাও হবে, মানে আমার পার্সোনালি আমার তো হবেই, আমার সাথে আরও 10 জনের সিনেমা হবে, বিজনেসটা হলে এটা হবে। সো এই জন্য আমি আরও একটা জিনিস বলি, আমি আমার মানে যারা আমার সাথে কাজ করে বা আমার যারা ফ্রেন্ড আছে, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, আমি এদেরকে সবসময় বলি আর কি যে আমাকে একটু সাপোর্ট তোমার এখন এই মুহূর্তে দেওয়া উচিত, বা একটু সাপোর্ট আমি সত্যি আশা করি তোমার কাছ থেকে। কারণ কথা হচ্ছে যে আমার প্রতিষ্ঠান যদি দাঁড়িয়ে যায়, বা আমি ঝিলকুরুমকে আমার বলি না, সবসময় বলি আমাদের প্রতিষ্ঠান, যদি আমাদের প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায় তাহলে যেটা হবে, এইটার থেকে আমরা যা করতে চেয়েছিলাম, হ্যাঁ, যেটা আমরা করতে পারিনি, আমাদের একটা অতৃপ্তি রয়ে গেছে, ওই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারবো এর পরবর্তীতে। এইখান থেকে যদি মনে করেন যে রেস্টুরেন্টটা ভালোভাবে চলে বা আমাদের আদার্স বিজনেসগুলো যদি ভালোভাবে চলে, তাহলে প্রতি বছর একটা করে নতুন সিনেমা নামানো আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না। তা আপনি ধরেন যদি ফ্রম দিস ইয়ার আমি আরও 50 বছর বাঁচবো, আমি যদি 50 বছরে 50টা সিনেমা বানাই, বা 50 বছরে 50টা সিনেমাই তো একটা ভালো কন্ট্রিবিউশন আমার মনে হয় আর কি, যে ইন্ডাস্ট্রিতে যে আপনি 50টা সিনেমা দিতে পারেন, তো এটা তো একটা ভালো কন্ট্রিবিউশন। সো আমি ওইটাকে ওভাবে দেখছি আর কি। আপনাকে মানে আপনি খেয়াল করেন সেই নটাঙ্কির আমল থেকে, নটাঙ্কি নাটক যাত্রা, সেই অ্যানসেন্ট পিরিয়ড থেকে আপনি দেখবেন যে শিল্প সংস্কৃতি, পেন্টিং বলেন, মিউজিক বলেন, ড্রামা বলেন, যে কোনো কিছু বলেন, থিয়েটার বলেন, এইগুলোর পেছনে একটা ধনিক শ্রেণীর সহমর্মিতা বা ধনিক শ্রেণীর একটা কন্ট্রিবিউশন সবসময় ছিল। হ্যাঁ, কারণ ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন ছাড়া এগুলো আসলে দাঁড় হয়নি। একটা মনে করেন একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, একজন ডিরেক্টর হয়তো ভালো নাটক বানাতে পারে, কিন্তু নাটকটা প্লে করার জন্য থিয়েটার তো লাগবে আপনার। থিয়েটারটা কে করেছে? হয় রাজা করেছে, নয় কোনো ব্যবসায়ী করেছে, নাহলে কোনো মেয়র করেছে, কোনো সিটির মেয়র করেছে, এই সরকার করেছে। এই জিনিসগুলো আসলে দরকার রয়েছে।
সো আপনার ভালো নাটক করতে হলে ভালো থিয়েটারও তো প্রয়োজন রয়েছে, তো ভালো থিয়েটারটা দরকার। মনে করেন যে একজন ভালো ডিরেক্টর আছে, সে ভালো আইডিয়া জেনারেট করতে ভালো হয়তো বানাতে পারবে, কিন্তু তাকে বানানোর জন্য তার তো ফাইন্যান্স লাগবে, ফাইন্যান্সটাকে দেবে, ফাইন্যান্সেরও জায়গা রয়েছে। তো আমার কাছে একটা মনে হয়েছে যে আমাদের সবাইকে ডিরেক্টর হতে হবে নট নেসেসারি, আমরা যেন, যেহেতু আমরা সিনেমাকে ভালোবাসি, সিনেমাকে পছন্দ করি বা সিনেমার সঙ্গে আমরা থাকতে চাই, সিনেমার নানানভাবে কাজ করা যায়। এবং আপনি যখন মুম্বাইতে দেখবেন, হলিউডে দেখবেন, চায়নাতেও দেখবেন, থাইল্যান্ডেও দেখবেন, সরি আপনি কোরিয়াতেও দেখবেন, সাউথ কোরিয়াতে, এখানে দেখবেন সিনেমা কিন্তু শুধুমাত্র সিনেমা বানানো এবং একটা স্টোরি বলা এবং হলে দেখানো ব্যাপারটা এখানে সীমাবদ্ধ নয়। সিনেমার সাথে কানেক্ট করে মনে করেন আপনার করা হয়, মগ গ্লাস এগুলোকে তৈরি করা হয়, এগুলো সেল করা হয়। এই যেমন মনে করেন সিনেমাকে কানেক্ট করে আপনার বানানো হয়েছে, টিস্যু হোল্ডার বানানো হয়েছে, এই জিনিসগুলোকে সেল করা হয়, চাবির রিং, মোবাইলের ব্যাক কাভার, ড্রেস। সিনেমাকে কানেক্ট করে মনে করেন রেস্টুরেন্ট হয়, সিনেমাকে কানেক্ট করে পত্রিকার বিজনেসগুলো হয়, ম্যাগাজিন বিজনেস হয়, সিনেমার সাথে কানেক্ট করে আরও অনেক 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 ধরনের বিজনেস হয় আর কি। হ্যাঁ, সিনেমা মানে শুধুমাত্র সিনেমা বানালাম আর হয়ে গেলে এটা না, সিনেমাকে কানেক্ট করে ফেস্টিভ্যাল বিজনেস হয়, সিনেমার সাথে অনেক ধরনের বিজনেস কানেক্টেড। আপনি যদি এগুলোকে কানেক্ট করতে পারেন আর কি, করে যদি আপনি শুরু করতে পারেন, যেটা আমাদের বাংলাদেশে হয় না। আমরা বাংলাদেশের সিনেমা বলতে আমরা কেবলই বুঝি স্টোরি বলা এবং এটাই শেষ, কিন্তু না, একটা সিনেমার নানান ধরনের পারপাস থাকতে পারে, নানানভাবে সেখান থেকে টাকা ওঠানো যেতে পারে। একটা সিনেমা হয়তো খুবই ধরেন একটা খুব ব্যর্থ সিনেমা, কিন্তু সেই সিনেমাটা ট্রেন্ড হয়ে উঠতে পারে, ব্যর্থ সিনেমা হওয়া সত্ত্বেও কিন্তু ট্রেন্ড হয়ে উঠতে পারে, এরকমও ইতিহাস আছে। সোসাইটিকে একদিকে মোড় দিতে পারে, সেটা কনভার্টিংয়ের দিকে নিতে পারে আর কি। ভালো বা মন্দ যেমন কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু সে কনভার্ট করতে পারে আর কি। সো আমার কাছে মনে হচ্ছে সিনেমাতে আমি যা শিখেছি বা সিনেমা নিয়ে আমি যেভাবে কাজ করেছি, সেগুলো কোনো না কোনোভাবে আমাকে এখন হেল্প করছে আর কি, এবং এটাকে নিয়ে এগোতে চাই। আমি আসলে সবসময় সিরিয়াস, সব প্যাটার্নেই সিরিয়াস ছিলাম বা এখনও আছি। আবার বলতে পারেন কোনো প্যাটার্নে আসলে সিরিয়াস না। হ্যাঁ, মানে সিরিয়াস বলতে যেরকম খুব কেতাদুরস্ত ব্যাপারটা বোঝায়, ওরকম আমি আসলে কখনোই ছিলাম না। আমি এখনও খুব ক্যাজুয়াল, মানে এই যে আপনার ইন্টারভিউ দিব বিধায় হয়তো এরকম ড্রেস পরে আসি, নাহলে আমি এরকম ড্রেস পরিও না সচরাচর। তো যেটা হয়েছে যে আমি দুটো লাইফেই খুব সিরিয়াস ছিলাম, দুটো লাইফে আমার ভালো লাগছে, দুটো লাইফে আমি খুব সিরিয়াসলি ডিল করেছি, আগেরটাও করেছি বা এখনও করেছি। বা আগেরটা বলা অবশ্য ঠিক না, কারণ আমার মানে ফিল্ম লাইফটা আমার লাইফ থেকে চলে যায়নি আর কি। হ্যাঁ, ওইটা আমার লাইফের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড এখনও আছে। সো আমি দুটোকেই সিরিয়াসলি নিয়েছি। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে কোনটা তুলনামূলকভাবে টাফ ডিল করা, কোন লাইফটা তুলনামূলক টাফ ডিল করা, আমার মনে হয় যে এই লাইফটা তুলনামূলক, বিজনেসম্যান লাইফটা বা মনে করেন উদ্যোক্তা লাইফটা তুলনামূলকভাবে টাফ। এই জন্যই টাফ কারণ আপনি যখন আর্টিস্ট তখন অনেক ইন্ডিভিজুয়াল কাজ করার সুযোগ রয়েছে, অনেক স্বাধীনতা রয়েছে। একজন আর্টিস্ট আউট অফ দ্য বক্স অলওয়েজ, সো আউট অফ দ্য বক্স চিন্তা করবে, আউট অফ দ্য বক্স রিয়াকশন দেবে, আউট অফ দ্য বক্স সে ভাববে, তার ভাবনাগুলো সেভাবে ডাইভার্ট হবে। কারণ আর্টিস্টরাই তো পৃথিবীর রূপরেখা তৈরি করেছে, যিনি পৃথিবীর ম্যাপ তৈরি করেছেন তিনিও একজন আর্টিস্ট। তিনি মনে করেন যে পানামা খালটাকে ডেকোরেট করেছে তিনি একজন আর্টিস্ট। যিনি মনে করেন যে মহাকাশ যান পাঠান আর কি, তিনিও একজন আর্টিস্ট। যে ক্ষেপণাস্ত্র ডিজাইন করেন বা রকেট ডিজাইন করেন তিনিও একজন আর্টিস্ট। সো আর্টিস্টরা হচ্ছে পিরামিড থেকে শুরু করে তাজমহল, আপনি যা দেখেন সবই কোনো না কোনো আর্টিস্টের ভাবনার ফল আর কি। সো পৃথিবীতে আর্টিস্ট না থাকলে পৃথিবীটা এত সুন্দর হইতো না। পুরো পৃথিবীটাই তৈরি করেছে আর্টিস্টরা। হ্যাঁ, আর্টিস্টরা ভেবেছে, চিন্তা করেছে, এঁকেছে, তারপরে সেই জিনিসগুলো তৈরি হয়েছে। তো স্যার আমি খেই হারিয়ে ফেলেছি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম আর কি। সো মনে করেন আর্টিস্ট হওয়ার ক্ষেত্রে আপনি অনেক স্বাধীন, আপনি অনেক স্বাধীনভাবে ভাবতে পারবেন। আপনি ভাবতেই পারেন যে একটা মানুষ হবে যার হয়তো 50টা হাত হবে, আপনি ভাবতেই পারেন একজন আর্টিস্ট হিসাবে। আপনি একজন আর্টিস্ট হিসাবে আপনি ভাবতেই পারেন যে গাড়ির চাকাগুলো গাড়ির উপরে থাকবে। হ্যাঁ, বা আপনি আর্টিস্ট হিসাবে যে কোনো কিছু একটা কবিতা লিখেই ফেলতে পারেন। হ্যাঁ, হয়তো চরম স্বৈরাচারের বিরুদ্ধে একটা লিখে ফেলতে পারেন। কিন্তু বিজনেস করতে এসে যেটা হয় আর কি, যে আপনাকে অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হয়, অনেক রিয়েলিটির ফিল্ডে থাকতে হয়। কারণ আপনাকে প্রতিদিন রিয়েলিটির সাথে প্রচুর পরিমাণে ফাইট করতে হয়, রিয়েলিটির সাথে অনেক বেশি কম্প্রোমাইজ করতে হয়, রিয়েলিটির সাথে অনেক ডিল করতে হয়। এই ডিলিংসের মধ্যে আপনাকে রিয়েল ফিল্ডে থাকতে হয়। এই রিয়েল ফিল্ডে থাকার কারণে হচ্ছে আপনার লাইফটা অনেক বেশি স্ট্রাকচারাল হয়ে যায় আর কি। আর্টিস্টের লাইফটা যেমন খুব একটা স্ট্রাকচারাল, মানে কাদামাটির মতো, আপনি যেদিকে টানবেন ওদিক দিয়ে বেরোবে। কিন্তু এটা হচ্ছে এঁটেল মাটির মতো, আপনি টান দিলেই বেরোবে না। হ্যাঁ, এটা একটা প্যাটার্ন আছে, শেপ আছে, অনেকটা পোড়া ইটের মতো আর কি। যখন আপনি উদ্যোক্তা বা বিজনেসম্যান হবেন তখন অনেকটা পোড়া মাটির মতো হয়ে যাবেন, আপনি ইটের মতো হয়ে যাবেন, যে আপনার একটা নির্দিষ্ট শেপ আছে, চাইলে ওই শেপটা দুম করে টান দিয়ে বের হয়ে অন্য কিছু করা যাবে না। কিন্তু আর্টিস্ট হিসাবে সেই সুযোগটা রয়েছে আর কি।
আমি ঠিক আপনার এই বক্তব্যের সাথে একমত নই যে আমি আসলে অনুপ্রেরণা হয়ে উঠছি। অনুপ্রেরণা হয়ে ওঠার জন্য যে পরিমাণ শক্তি, সামর্থ্য, কন্ট্রিবিউশন প্রয়োজন থাকে, আমার মনে হয় ওইটা নেই, আমার মধ্যে এখনও পর্যন্ত এটা হয়ে ওঠেনি আর কি। তবে কেউ যদি অনুপ্রাণিত হয়ে থাকে আমাকে দেখে, এটা অবশ্যই আমি বলবো মাই প্লেজার, হ্যাঁ, যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে দেখে কেউ কেউ অনুপ্রাণিত হচ্ছে আর কি। অনুপ্রেরণার গল্প অনেকেই বলে যে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছে, বা আপনার এটা ভালো লেগেছে, বা আপনার এই যে ফ্রি জীবনযাপন এটা ভালো লাগে। এইটা আসলে অনুপ্রেরণা কিনা আমি ঠিক নিশ্চিত না। তবে যেটা হয় যে আমি আসলে সত্যিকার অর্থে চাই মানুষকে অনুপ্রাণিত করতে ঠিক বলবো না, অনুপ্রাণিত হতে উদ্বুদ্ধ করতে চাই আর কি। হ্যাঁ, কারণ আমি কাউকে অনুপ্রাণিত করতে পারবো না, আমি তাকে অনুপ্রাণিত হতে হয়তো মোটিভেট করতে পারি আর কি, উদ্বুদ্ধ করতে পারি আর কি। হ্যাঁ, এইটা আমি করতে চাই। এইটা এই জন্যই করতে চাই কারণ আমাদের দেশে আমাদের শিল্প, আমি সকালে একটা লেখা লিখেছি, সেখানে বলেছি আমি যে শিল্প সাহিত্য, আমাদের নাটক, এইগুলোতে ব্যবসাকে বা ট্রেডিংকে খুব নেগেটিভলি সবসময় অ্যাপ্রোচ করা হয়েছে, নেগেটিভলি দেখানো হয়েছে, এবং দারিদ্রতাকে গ্লোরিফাই করা হয়েছে। হ্যাঁ, ফলে আমরা দারিদ্র থেকে দারিদ্রতর হয়েছে, আমরা দারিদ্রতার মধ্যে থেকে গিয়েছি, এবং আমরা একটু কষ্ট করলেই বা একটু অন্যভাবে চিন্তা করলে হয়তো আমাদের লাইফটা সলভেন্ট হইতে পারতো, কিন্তু আমরা সেটা করিনি বা আমরা হতে পারিনি আর কি, বা আমরা সেদিকে মনোযোগ দিইনি। আমরা একটা চাকরির পেছনে যে পরিমাণ সময় ব্যয় করি, আমরা আমাদের বিজনেসের পেছনে বা বিজনেস ভাবনার পেছনে বা উদ্যোক্তা হওয়ার পেছনে ওই পরিমাণ সময় দিই না। কিন্তু আমি জানি যে এর থেকে কম সময় দিলেও আপনি একজন ভালো উদ্যোক্তা হতে পারতেন। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা ঘটছে আর কি, যে আমি সবসময় চেষ্টা করছি আর কি যে মানুষকে এই জায়গাটাকে বোঝানোর যে আপনার হৃদয়ের কথা শুনুন আর কি, আপনার হৃদয় কি বলছে, লিসন টু ইউর হার্ট। আপনার হার্ট আপনাকে কি বলে, আপনার হার্ট কি আপনাকে বলে কি না চাকরি করতে, বা আপনাকে উদ্যোক্তা হতে বলে কি না আর কি। হ্যাঁ, যদি উদ্যোক্তা হতে বলে, উদ্যোক্তা হওয়ার যদি বিন্দুমাত্র ঝোঁক আপনার থেকে থাকে, আপনি উদ্যোগের পেছনে যেতে পারেন। কারণ চাকরি থেকে উদ্যোক্তা হওয়াটা খুব বেশি কঠিন কিছু নয়, শুধু সাহসের প্রয়োজন, সাহস হলেই হয়ে যাবে আর কি। এবং আমি চাই যে মানুষ যেন অভাবী না থাকে। অভাব আমাকে কষ্ট দেয়, নানানভাবেই কষ্ট দেয়। একটা মানুষ দুবেলা ভাত খেতে পারবে না, এটা আসলে কষ্টের ব্যাপার। একটা মানুষ একটা ভালো টি শার্ট পরতে পারবে না, একটা ভালো কাপড় পরতে পারবে না, একটা ভালো জিনিসকে কনজিউম করতে পারবে না, এটা আমাকে সত্যি কষ্ট দেয় আর কি। একটা ভালো ট্রিটমেন্ট নিতে পারবে না, ভালো একটা সিনেমা দেখার জন্য 100 টাকার টিকিট খরচ করতে পারবে না, এটা আসলে দুঃখজনক আর কি। সো আমি সবসময় চাই যে মানুষ সলভেন্ট হোক, মানুষের সলভেন্ট হওয়াটা খুব জরুরি। এরকম প্রচুর মানুষের হচ্ছে, যদি আরও বেশি মানুষ যদি সত্যিকার অর্থে আমাকে দেখে অনুপ্রাণিত হয় এবং তাদের লাইফে যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে আমাকে দেখে, তো এটা আমার জন্য আসলে সত্যিকার অর্থে খুব বিরাট পাওয়া। বাট আমি চাই মানুষকে উদ্বুদ্ধ করতে এবং যে কোনো ধরনের হেল্প করতে। কারো যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয়, আমি অলওয়েজ বি দেয়ার। এইটা যদি বলি, এটা হবে অনেকটা হচ্ছে যে নিজের প্রোডাক্টের বিজ্ঞাপন করার মতো বিষয়। সেটা হচ্ছে যে যেমন ধরেন আপনি আমাদের একটা স্পেস আছে, মানে আমার একটা সময় মনে হয়েছে যে আমাদের ছবির হাট বন্ধ হয়ে গেল, আজিজের আড্ডাটা ঠিক আর আড্ডা রইল না, টিএসসি বন্ধ হয়ে যাচ্ছে, শাহবাগটা আমাদের আন্ডারের বাইরে চলে যাচ্ছে, গুলশান রিলেটেড জায়গাতে আমাদের খুব একটা এন্ট্রি নাই, আমাদের আসলে এফডিসিটা ঠিক আর আমাদের শিল্প সংস্কৃতির আলোচ্য জায়গা হয়ে উঠতে পারছে না, আলোচনা জায়গা হয়ে উঠতে পারছে না, নিকেতনের মধ্যেও সেরকম বসার কোনো স্পেস নাই, মগবাজারে কিছু মানুষজন বসে দাঁড়ায়, আড্ডা দেয়, ময়লার পাশে ময়লা, প্রচণ্ড বাজে গন্ধ, আর একটা টক্সিক জায়গা। ওইখানে আসলে যে নেগেটিভ একটা ভাইবের মধ্যে থেকে আপনি আসলে কী শিল্প সংস্কৃতির পজিটিভ ভাইব আনবেন আমি ঠিক নিশ্চিত না। ঢাকাতে ওয়াটার বডি নাই, নদী অনেক দূরে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে এই যে হাতির ঝিলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াটার বডি, তার পাশে একটা ছোট জায়গা, এই যদি কোনোভাবে আমাদের শিল্প সংস্কৃতির জায়গা হয়ে উঠতে পারে, ভাবনার জায়গা হয়ে উঠতে পারে। যেমন আপনি দেখবেন আমাদের এখানটা মাচে আসতে অনেকে আসে, এখানে লেখালেখি করে, ভাবে, অনেকে এখানে ফিল্মের মিটিং করে। আমরা রুম বানিয়ে রেখেছি এবং তাদের জন্য অনেকে ফিল্ম মিটিংয়ের জন্য আসে মাঝে মাঝে, অনেক গুরুত্বপূর্ণ ডিরেক্টররা, আর্টিস্টরা আসেন আর কি। তারপরে মনে করেন যে এখানে আমাদের যেহেতু একটা প্রায় 1500 স্কোয়ার ফিটের আছে, এখানে আপনার বইয়ের প্রমোশনের জন্য হতে পারে, কি বলে ওটাকে, আপনার প্রকাশনা উদ্বোধন হতে পারে আপনার। তারপরে হচ্ছে আপনার চলচ্চিত্র আলাপের জায়গা হতে পারে, আপনার চলচ্চিত্রের উদ্বোধনের জন্য কিছু একটা যে আমরা অনুষ্ঠানগুলো করি, কি বলে এটাকে, প্রিমিয়ার না, মহরত, সিনেমার মহরত হতে পারে এখানে। হ্যাঁ, এখানে অনেক কিছু হওয়ার সুযোগ রয়েছে আর কি। হ্যাঁ, আর কিছু না হোক অ্যাটলিস্ট এখানে আসলে আপনি প্রতিদিনই কোনো না কোনো সিনেমার মানুষের দেখা হয়ে যাবে। মনে হয় না যে আগে যে ব্যাপারটা ছিল ছবির হাট, হ্যাঁ, ছবির হাটে আপনি যখন ঢুকতেন তখন আপনি জানেন না যে আপনি হয়তো একজনকে খুঁজছেন। এখন তো ফেসবুকে চাইলে রিচ করা যায় বা ফোন নাম্বারে ফোন করলে হয়ে যায়। আগে তো ব্যাপারটা এরকম ছিল না, চিঠি পাঠাইতে হইতো।
বা মনে করেন একজন আর্টিস্ট থাকে হচ্ছে মিরপুরে, একজন আর্টিস্ট থাকে মনে করেন উত্তরাতে, হ্যাঁ, দুজন হয়তো মিলনস্থল ওইখানে, এবং কি হয় যেতে ওখানে গেছেন হঠাৎ করে দেখা হয়ে গেল। তো আপনি ঝিলকুটুমটাকে আমরা আসলে ওরকম ভাবছিলাম আর কি, যে আপনি যদি ঝিলকুটুমে নিয়মিত আসেন আপনি দেখবেন প্রতিদিনই ফিল্মের কেউ না কেউ আসছে। এতে যেটা হয় ফিল্মের মানুষগুলোর সাথে আপনার বসা হয়, আড্ডা হয়, কথা হয়, তার ভাবনাগুলোর সাথে আপনার ভাবনাগুলোর ক্লাশ তৈরি হয় বা ফ্রেন্ডশিপ তৈরি হয়, আপনি তার ভাবনাগুলো বুঝতে শেখেন, তার নিজের ভাবনাগুলো শেয়ার করতে শেখেন। এই যে আমাদের মধ্যে মিথস্ক্রিয়া হয়, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়, বন্ডিংগুলো হয়, এগুলো খুব দরকার। একটা ইন্ডাস্ট্রি ডেভেলপের ক্ষেত্রে একজন আরেকজনকে বোঝা খুব দরকার। এইটা ফেসবুকে হবে না। এইটা আমি একটা পর্যায়ে এসে বুঝতে পেরেছি যে এটা ফেসবুকে হবে না, এটা রিয়েল লাইফে লাগবে। রিয়েল লাইফের আড্ডায় মনে করেন ফেসবুকে আমি যা বলি আপনি সেটা সেভাবে বোঝেন না, আবার আপনি যা বলেন আমি সেভাবে সেটা বুঝি না। যদি আমি আমার মনের ভাবনা প্রকাশ করে ফেলি, আপনি আপনার মনের ভাবনা প্রকাশ করে ফেলেন। কিন্তু আমরা যখন সামনাসামনি বসে কথা বলি, সামনাসামনি আমাদের একটা প্লেস লাগবে। সেটা যে ঝিলকুটুমি হইতে হবে এমন কোনো কথা নেই, অনেক কিছু অনেক জায়গায় হইতে পারে, কিন্তু ঝিলকুটুমটাকে আমি সেরকম একটা প্লেস হিসেবে রেডি করতে চেয়েছি, যে এখানে আসলে মানুষগুলো বসলো, একটা কফি নিয়ে তারা দুজন কথাবার্তা বললো, কথাবার্তার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় একে অপরের। এখানে শুধু খাওয়ার জন্য আসতে হবে নট নেসেসারি, একটা বই টপিক নিয়ে আলাপ হতে পারে, হ্যাঁ, সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে প্ল্যান নিয়ে আলাপ হতে পারে, মিটিং হতে পারে, বা একটা মিটিং প্লেস তো লাগে আমাদের, তাই না? মনে করেন যে আপনি খেয়াল করেন যে যারা ট্রেড করে আর কি, হ্যাঁ, তাদের জন্য ক্লাব আছে, গুলশান ক্লাব, বনানী ক্লাব, ধানমন্ডি ক্লাব, ঢাকা ক্লাব, হ্যাঁ, উত্তরা ক্লাব। আমাদের ফিল্ম মেকারদের ক্লাব কোথায়? আমাদের তো ক্লাব নাই। একটা সময় এফডিসি ছিল, কিন্তু এফডিসিটা এখন নাই অবস্থার মধ্যে চলে গেছে, বা এফডিসি খুব ভালো কোনো ক্যান্টিনও নাই যেখানে বসে আপনি আলাপ করতে পারবেন আর কি। তো বিষয়টা হচ্ছে যে আপনি একজন প্রডিউসারের সাথে কথা বলবেন, একজন ডিরেক্টরের সাথে কথা বলবেন, কোথায় কথা বলবেন? আপনার মিটিং প্লেস কোথায় হবে? আবার সবসময় কাজের কথাই বা কেন হতে হবে? আপনাদের আড্ডা রিফ্রেশমেন্টের জন্য তো একটা জায়গা দরকার হয়, তো ওই জায়গাটা কোথায় হবে? আমাদের তো কোনো ক্লাব নাই, হ্যাঁ। আমাদের তো নিজস্ব একটা ক্লাব থাকা দরকার ছিল, মানে ওই শ্রেণীর মানুষের একটা ক্লাব দরকার আছে না, পাঠকদের, মানে রাইটারদের, ডিরেক্টরদের, আর্টিস্টদের একটা ক্লাব লাগবে না, যে ক্লাবের মধ্যে এসে আমরা, কলকাতায় কিন্তু আছে, কিন্তু আছে, আপনার মুম্বাইতে কিন্তু আছে, সাউথ ইন্ডিয়াতে কিন্তু আছে। সো ওই ক্লাব টাইপের কিছু একটা করা যায় কিনা, ওই সেন্স থেকে আসলে শুরু করেছিলাম হয়তো। সো সাড়া পাচ্ছি না তা না, প্রচুর মানুষ এখানে আসছে, প্রচুর মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, কিছু মানুষ হয়তো ব্যাপারটাকে নেগেটিভলি দেখছে, যার যার ধারণা, এগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নাই। বাট মোস্ট অফ দেম আসলে আমাদেরকে করছে আর কি, অ্যাপ্রিসিয়েট করছে আর কি। সো আমার কাছে এটা মনে হয়েছে যে পজিটিভ ভাইব আর কি।